সবাই শুনতে পাচ্ছ তো? দেখো, আচ্ছা। আমি হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। প্রথমে কিছু জেনারেল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা শুরু করব। তোমরা জানো আমাদের সাথে প্রিভিয়াস যা কথা হয়েছে সেই অনুযায়ী আমরা মানে আজকে থেকে তোমাদের জন্য কমপ্লিটভাবে প্রিপারেশনের যে ব্যবস্থা রেখেছি। তো তাতে সবার জন্য তো সম্ভব নয়, কারণ তোমরা জানো তোমাদের গ্রুপে 500 জনের বেশি ক্যান্ডিডেট জয়েন করেছে, তো সেখানে সবাইকে একসাথে করানো মুশকিল হয়ে যাচ্ছে, যার কারণে শেষের দিকে যারা পড়ছে তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হচ্ছে। তো সেই সমস্যা দূরীকরণের জন্য আমরা আজকে থেকে প্রত্যেকের নাম মেনশন করে তাদেরকে আমরা ব্যবস্থা করছি। একটু মিউট করে দাও ভৈরব। এবার দেখো, তো সেখানে আজকে যার যার নাম যে সিরিয়াল অনুযায়ী করা আছে সেই সিরিয়ালই কিন্তু হবে, এবং যারা যারা মিস করবে তারা পরের লিস্টে আবার তার নাম থাকলে তখন সে দিতে পারবে। তো আজকে প্রথমে আমরা মানে উইদাউট বায়াস সেইভাবেই লিস্ট করেছি, যে যেমন ফর্মটা ফিল আপ করেছে। তো দেখো, এখানে প্রথমে রয়েছে অনিরুদ্ধ বিদ, তারপর রয়েছে ভৈরব বিশ্বাস, গৌতম মান্না, তারপর সেলিনা সুলতানা পারভিন, আয়েশা বেগম, শুভজিৎ মণ্ডল, দেবলীনা দাস বর্মন, সৈকত ভৈরাগী, তারপর রয়েছে অমরনাথ মণ্ডল, মধুমিতা ঘোষ, ঝিলিক পান, শারিফা বানু, রয়েছে শবনম শাহিন, দেবদত্তা কর, রয়েছে পূজা মণ্ডল, সঙ্গীতা চ্যাটার্জি, আফরিন শবনম, মধুরিমা মণ্ডল, বিশ্বজিৎ ভেসরা, রয়েছে মৌমি দেবদাস, সুব্রত রয়, সমাশ্রী হাজরা, বনশ্রী রানা, স্বর্ণালী বিশ্বাস। তারপর 25 নম্বরে রয়েছে গোলাপশা কারিম, ফারিহা ইয়াসমিন, 27 রয়েছে মামনি মণ্ডল, 28 নম্বরে রয়েছে রাজলক্ষ্মী দলুই, 29 নম্বর রয়েছে জুনাইদ মোল্লা, এবং 30 নম্বর রয়েছে সীমা খাতুন। ঠিক আছে। তারপরে রবিবার যারা রয়েছে তাদের নামগুলো অলরেডি তোমরা জানো। মূলত হচ্ছে কি, আজকে তোমরা প্রথমে সেলফ ইন্ট্রোডাকশন বলবে, তারপর তোমাদের ডেমনস্ট্রেশন যে টপিক সেটা তোমাদেরকে প্রেজেন্ট করতে বলা হবে, তারপর সেই প্রেজেন্টেশন থামিয়ে তোমাদেরকে ওই টপিক প্লাস তোমার সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন আমরা জিজ্ঞাসা করব, এবং তোমাদের 20 নাম্বারের মধ্যে কত নাম্বার পাচ্ছ সেটা আমরা মেনশন করব, আর তোমার কি ইমপ্রুভ করতে হবে, তাই না, তোমার ওভারঅল কি কি সমস্যা রয়েছে সেই জায়গাগুলো আমরা লিখে রাখবো এই ওয়ার্ডে। আজকে যাদের যাদের সমস্যা হবে সেখানে আমরা এখানে মেনশন করে দেবো, আর সেটা তোমাদেরকে পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। তো এই হচ্ছে কি আজকের ওভারঅল মানে মূল যেটা হচ্ছে বিষয়। আমি প্রথমে ডেকে নেব অনিরুদ্ধ দেবনাথ রেডি থাকবে, ভৈরব বিশ্বাস। ওকে, তো অনিরুদ্ধ তুমি শুরু করো, ভৈরব রেডি থাকবে। স্যার আসবো? হ্যাঁ, আসুন আসুন। নমস্কার স্যার। বসুন। আচ্ছা, নিজের সম্বন্ধে বলুন। নমস্কার স্যার, আমার নাম অনিরুদ্ধ দেবনাথ। আমি নদিয়া জেলার নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে আসছি। 2018 সালে WBUTTP এর আন্ডারে আদিল জসিমউদ্দিন বিএড কলেজ থেকে আমি আমার বিএড ডিগ্রি কমপ্লিট করি। 2016 সালে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে জুলজি বিষয়ে আমি আমার অনার্স নিয়ে বিএসসি ডিগ্রি কমপ্লিট করেছি, এবং 2012 সালে আমি নবদ্বীপের প্রকুলতলা হাই স্কুল থেকে আমি আমার উচ্চ মাধ্যমিকটি কমপ্লিট করেছি। অবসর সময় আমার ছবি তুলতে ভালো লাগে, এবং বর্তমানে আমি গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, এই যে এত প্রফেশন থাকতে আপনি মানে এই শিক্ষকতাকে কেন বেছে নিয়েছেন? ছোটবেলা থেকে আমার মানে মানে পড়াতে আমার খুব ভালো লাগে। মানে ছোটবেলা বলতে ক্লাস যখন 12 পাস করি তারপর থেকে আমি মানে যখন কলেজে পড়ি আর কি, তখন থেকে আমি বাচ্চাদেরকে টিউশন পড়াই ছোট ক্লাসে। এবং দেখেছি যে আমি যে সাবজেক্টটা ভালোবাসি সেই সাবজেক্টটাকে একটি এগিয়ে যেতে গেলে শিক্ষকতা একটি মহান পেশা। এর মাধ্যমে আমি বাচ্চাদের সঙ্গে যুক্ত হতে পারবো, এবং আমি সাবজেক্ট নিয়ে মানে পরেও যেটা আমার পরে কেরিয়ার আছে সেটা নিয়ে আমি এগোতে পারবো। এবং মূলত এই কারণেই আমি শিক্ষকতা পেশাটাকে বেছে নিতে চাই, যাতে আমি সবার সাথে কানেক্ট হতে পারি, এবং বাচ্চাদেরকে আমি যেটা জানি সেটা শেখাতে পারি, এবং সমাজের কল্যাণে অংশগ্রহণ করতে পারি। ঠিক আছে, আজকে কি পড়াবেন আপনি? আমি এখন ক্লাস 10 থেকে সপুষ্পক উদ্ভিদের জিনিসের বিষয়টি পড়াবো। ঠিক আছে, শুরু করুন। থ্যাংক ইউ। গুড মর্নিং ক্লাস। আজকে আমরা জমিনের একটি বিশেষ টাইপ সম্পর্কে পড়বো, যেটা শুধুমাত্র সপুষ্পক উদ্ভিদেই দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। আমরা ছবির মাধ্যমে আমরা দেখি যে এই সপুষ্পক উদ্ভিদের এই দ্বিনিষেক পদ্ধতিটা কিভাবে ঘটে, এবং একে দ্বিনিষেক কেন বলা হয় সেটা আমরা ছবির মাধ্যমে বুঝবো। শুরুতে আমরা জানি
যে নিষেক পদ্ধতি মানে এমন একটি জৈবনিক প্রক্রিয়া যেখানে পুংগেমেট এবং সিঙ্গেমেটের মিলনের ফলে একটি ডিপ্লয়েড কোষ তৈরি হয় যেখানে ফুলের সংখ্যা পূর্ণতম থাকে। শুরুতে আমাদের এই ডিভিশন টপিকটা শুরু করার আগে আমাদের ফুলের বিভিন্ন যে রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো আমি একটা ছবি আঁকছি, এটা আমরা ফুলের গর্ভধারণ চক্রের একটা ছবি আছে, তোমরা দেখো। এই যে তোমরা স্ফীত অংশটা উপরে দেখতে পাচ্ছ এটাকে বলে ফুলের গর্ভমুণ্ড। আর এই যে তোমরা লম্বা দণ্ডাকার অংশটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুলের গর্ভদণ্ড। আর এই যে স্ফীত অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলে গর্ভাশয়। ফুলের এই যে পুষ্পাক্ষ অঞ্চল থেকে যদি আমরা একটি পুংকেশক চক্রের একটি অংশ আঁকি, এখানে আমরা একটি লম্বা অংশ দেখতে পাচ্ছি, এটাকে পুংধানী বলে, এই সরি পুংদণ্ড বলে। এবং পুংদণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে পরাগধানী। পরাগধানী থেকে যখন পরাগ গর্ভমুণ্ডে আবর্তিত হয় এবং সেটা যদি একই প্রজাতির হয় তাহলে সেই গর্ভমুণ্ড থেকে আসা এই পরাগ রেণু অঙ্কুরিত হয়। পরাগ রেণু অঙ্কুরিত হলে এই গর্ভমুণ্ডের এবং গর্ভনালীর মধ্যে দিয়ে পরাগধানী গঠন হয়। এবার গর্ভনালী এই পরাগনালী এর মধ্যে দিয়ে এগিয়ে যাবে, কিন্তু তার আগে আমরা দেখে নিই পরাগ রেণু দেখতে কিরকম হয়। যদি আমরা একটা পরাগ রেণুর ছবি একটু আলাদা করে আঁকি, তোমরা দেখো পরাগ রেণুর বাইরে একটা শক্ত অংশ থাকে যাকে বলে এক্সাইল, আর ভেতরে একটি অংশটাকে বলা হচ্ছে ভেতরের পর্দাটাকে বলে ইনটাইল। এবং এই পরাগ রেণুর ভেতরে দুটো কোষ থাকে, একটা কোষ হচ্ছে জেনেটিক কোষ, একটা কোষ হচ্ছে ভেজিটেটিভ কোষ। এই ভেজিটেটিভ বা অঙ্কুরিত কোষটা পরাগ রেণুর ভেতরের যে পর্দা রয়েছে যাকে ইনটাইল বলি, চাপ দিয়ে বাইরে পরাগনালী গঠন করে। তোমরা দেখো এই যে পরাগনালী আমরা পরাগনালী এখানে গর্ভমুণ্ডের মধ্যে দিয়ে উঠতে পারে। এবার এই পরাগনালী যাবে কোথায়? পরাগনালী আমাদের এই ফুলের যে গর্ভাশয় রয়েছে এই গর্ভাশয়ের মধ্যে তৈরি হয় ডিম্বক। তোমরা দেখতে পাচ্ছ এই ডিম্বকের মধ্যে এই পরাগনালী এগিয়ে এসে ডিম্বকের মধ্যে যে ডিম্বক থাকে তাকে ফার্টিলাইজ করে। আমরা একটু ছোট্ট করে ডিম্বকের ছবি, ডিম্বকের সাধারণ একটা ছবি আমরা দেখে নিই। আমরা তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? এই লেখাগুলো একটু মুছলাম, আমি এখানে ডিম্বকের একটা ছবি আঁকবো। দেখো একটা ডিম্বকে এইখানে দেখো এই যে ডিম্বক তোমরা দেখতে পাচ্ছ, এই ডিম্বকের এই বাইরের অংশটাকে বলা হচ্ছে ডিম্বক বহিঃস্থক। এটাকে আমরা বলি ডিম্বক বহিঃস্থক। আর এই ভিতরের অংশটাকে বলি ডিম্বক অন্তঃস্থক। দেখতে পাচ্ছ? এবার এই ডিম্বকে অন্তঃস্থক এবং বহিঃস্থক, আর ভেতরে এই যে আমাদের যে গোলাকার অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলে ভ্রূণস্থল। একটা ভ্রূণস্থলের ভেতরে 7টা কোষ থাকে। উপরে দেখো আমাদের এখানে আমি 3টে কোষ ধরে আছি, এটাকে বলে ডিম্বক রন্ধ্র অঞ্চল। আর এই যে আমরা ডিম্বক, যেখানে ডিম্বক বৃন্দ দেখতে পাচ্ছি এটাকে ডিম্বক বৃন্দ বলে। ডিম্বক বৃন্দতে আবার 3টে কোষ থাকে, এটাকে বলে চ্যালাগাল কোষ। আর মধ্যেখানে যে বড় কোষটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে নির্মিত কোষ। এই কোষ আমরা দেখো নির্মিত কোষ দেখে নিলাম। এবার আমরা দেখবো এই ডিম্বকের মধ্যে এই পরাগনালী যখন এসে তখন তারপরে কি হয় আমরা সেটা দেখবো। আমরা এখানে আরেকটা পরাগনালীর ছবি আঁকছি। ওকে অনিরুদ্ধ, হ্যাঁ স্যার। আচ্ছা দিনশেক কাদের ক্ষেত্রে দেখা যায়? জিনিসের স্বতঃস্ফূর্তের ক্ষেত্রে দেখা যায়, সেটা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উভয় ক্ষেত্রেই দেখা যায়। জিমনোস্পার্মের ক্ষেত্রে তাহলে কিভাবে সম্পন্ন হয় নিষেক? জিমনোস্পার্মে 3টি ক্লাস আছে। একটা হচ্ছে সাইকোটপসিডা, সেখানে অ্যান্থিরিডিয়াম এবং আর্কিগোনিয়াম রয়েছে। সেইখানে এইরকম মানে আমরা যে এখানে পরাগনালীর মাধ্যমে যে নিষেকটা দেখতে পাচ্ছি এটাকে সাইকোটপসি বলে, বিকজ এখানে পরাগনালীর মাধ্যমে হচ্ছে, সেখানে পরাগনালী তৈরি হয় না। সেখানে যে অ্যান্থিরিডিয়াম থেকে যে শুক্রাণু বেরোয় সেই শুক্রাণু যে ডিম্বক থাকে ওখানে শুক্রাণু ফ্ল্যাজেলাইন মুভমেন্ট মানে হাওয়া বা জলের মাধ্যমে সেই ডিম্বকের মধ্যে যাক এবং সেখানে ফ্ল্যাজেলাইন মুভমেন্টের মাধ্যমে সাইকোটপসিডাতে সম্পন্ন হয়, নিষেকটা সম্পন্ন হয়। এবং কনিফেরোসিডের মধ্যে যে পরাগরেণু থাকে সেই সালফার বৃষ্টির আকারে তারা বায়ুর মাধ্যমে বাহিত হয়ে স্ত্রী ডিম্বকের কাছে পৌঁছায়, সেইখানে গিয়ে তারা ফার্টিলাইজ করে। নিটামির ক্ষেত্রে আমরা সেই সাইকোনোগমির মতো এরকম একটা নিষেক প্রক্রিয়া দেখতে পারবো, কিন্তু এখানে দ্বিনিষেক হবে না, এখানে শুধুমাত্র নিষেকই হবে। সেখানে যে পরাগরেণু আসে সেখানে পরাগরেণু ঠিক বলা যায় না, যে শুক্রাণু আসে তা ওই যে ডিম্বক থাকে সেইখানে গিয়ে আর কি এরকম নালী গঠনের মাধ্যমে ডিম্বকে গিয়ে ফার্টিলাইজ করে। ওখানে যে শস্যটা তৈরি হয় সেটা নিষেকের আগেই তৈরি হয়ে যায় এবং সেটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা পেরিস্পার্ম কাকে বলে? ডিম্বক
ফার্টিলাইজেশনের পর টিম ওয়ার্কের যখন ডেভেলপমেন্ট মানে যখন ভূমিও ডেভেলপমেন্ট মানে ভূমিও বিকাশ সম্পন্ন যখন চলে, সেইখানে যদি নিউসেলাস কোষগুলো থেকে যায় তখন তাকে পেরিসপার্ম বলা হবে। সাধারণত নিউসেলাস কোষগুলো বা ভ্রূণ পোষক কলাগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু যদি থেকে যায় তাহলে তাকে পেরিসপার্ম বলা হয়। আচ্ছা আচ্ছা, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কাকে এবং কেন বলে? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস টেরিডোফাইটসের ক্ষেত্রে বলা হয়, টেরিডোফাইটসদেরকে আর কি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। ভাস্কুলার বলা হয় কারণ তাদের মধ্যে সংবহন কলা বর্তমান, এবং ক্রিপ্টোগ্যামস বলা হয় কারণ তাদের মধ্যে ফিড বা মানে ফুল বা বীজ কিছু তৈরি হয়। তাদের ক্ষেত্রে যে ভ্রূণটা তৈরি হয় সেটা বীজ অথবা ফুলের মানে অনুপস্থিতিতে মানে ওই রকম অঙ্গের বা গঠনের অনুপস্থিতিতে তৈরি হয় বলে তাদের ক্রিপ্টোগ্যাম বলে। আচ্ছা, ট্যাক্সোনমির সাথে সিস্টেমেটিক্সের কি পার্থক্য? ট্যাক্সোনমি হচ্ছে কোনো নতুন জীব বা জীবজগতে বিভিন্ন জীবের নামকরণ, শ্রেণীকরণ এবং শনাক্তকরণের বিষয়। আর সিস্টেমেটিক্স হচ্ছে বিভিন্ন যে জীব রয়েছে জীবজগতে তাদের মধ্যে বিভিন্ন আন্তঃসম্পর্ক বোঝানোর জন্য সিস্টেমেটিক্স ব্যবহার করা হয়। সিস্টেমেটিক্স মানে সিস্টেমেটিক্সের একটি অংশ হচ্ছে ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমি পুরো সিস্টেমেটিক্স বলা যায় না, এটা একটা সিস্টেমেটিক্স এর অংশ, যেটা দিয়ে আর কি আমরা শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস করে থাকি। হুম, আচ্ছা আচ্ছা, ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন বলুন এবং প্রত্যেকের একটা করে উদাহরণ বলুন। ফ্লাজেলা আমার স্যার এই মুহূর্তে সবকটা উদাহরণ মনে পড়ছে না, কিন্তু কাকে কি বলে আমি বলতে চেষ্টা করছি। যদি ফ্লাজেলা না থাকে তাহলে তাকে আর্চিকাস বলা হবে, আর যদি চারিদিকে থাকে তাহলে তাকে পেরিট্রিকাস বলা হবে। যদি দুই দিকে থাকে তাহলে মানে মানে ধরুন যে ব্যাকটেরিয়া মানে 180 ডিগ্রি দুই দিকে যদি থাকে তাহলে অ্যাম্ফিট্রিকাস বলা হবে। এবং যদি গুচ্ছাকারে থাকে তাহলে লোকোট্রিকাস বলা হবে। উদাহরণ মনোট্রিকাস, মনোট্রিকাসের ক্ষেত্রে ইকোলাই হতে পারে, কিন্তু বাকি স্যার উদাহরণগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওকে, ঠিক আছে অনিরুদ্ধ, ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ভৈরব শুরু করো। ইউ। হ্যাঁ আসুন, নমস্কার স্যার। নিজের সম্বন্ধে বলুন। নমস্কার স্যার, আমার নাম ভৈরব বিশ্বাস। আমি পুরুলিয়া জেলার অন্তর্গত গর্জরপুর গ্রামের বাসিন্দা। আমি 2017 সালে পুরুলিয়া সিটিগঞ্জ বিশ্ব ইউনিভার্সিটির অন্তর্গত পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজ থেকে মাইক্রোবায়োলজিতে গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেছি। তারপর 2021 সালে শিক্ষকতা পেশায় আসার জন্য